নারায়ণগঞ্জে গ্যাস লাইনের উপর মসজিদ কিভাবে হলো, প্রশ্ন প্রধানমন্ত্রীর। এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 25, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস। কোভিডে নতুন মৃত্যু 32, ভ্যাকসিন উৎপাদনে 50 দেশের সাথে অংশীদার হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের উপর মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ড কেন ঘটল, কিভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ সময় যারা ক্ষমতায় আসতে পারেনি তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে অ্যাডভোকেট সাহেরা খাতুন, সংসদ সদস্য ইসরাফিল আলম এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আর নারায়ণগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণটা ঘটলো, অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞ সহ তদন্ত দল গেছে, তদন্ত হচ্ছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করা হবে। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে, বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছে, নমুনা সংগ্রহ করছে এবং এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে। সাহেরা খাতুনের মৃত্যুতে তার রাজনৈতিক জীবন আলোচনা প্রসঙ্গে উঠে আসে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই ওই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিডিআরের ওই ঘটনাটা ছিল একটা অস্বাভাবিক ঘটনা এবং আগের দিন আমরা গেলাম, একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এই ধরনের একটা মিউটিন হলো, একটা ঘটনা ঘটলো। এর পিছনে কারা আছে? আমরা তো কেবল সরকার গঠন করেছি, এটা কোনোদিনই যুক্ত না যে আমরা সরকার গঠন করি এমন একটা ঘটনা ঘটাবো যে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হোক। তাহলে যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তাদের পিছনে ছিল। পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। আর সত্য কথা বলতে কি, মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে, আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। কালকে দেখছিলাম, অবস্থা বেশি ভালো না বাবা, অবস্থা খুবই খারাপ। আমার পড়াতে পারিনি, আমার ছেলে আমার খাওয়ায় বাবা, বাড়ি কষ্ট আমার হয়ে গেছে, কাঙ্কে আমার কিছু নাই। গেল 2 দিন একমাত্র সন্তানের জন্য অপেক্ষা করছে বাবা। চোখের নোনা জল শুকাচ্ছে না। অপেক্ষা উপার্জনক্ষম একমাত্র সন্তান সুস্থ হয়ে ফিরবেন। আল্লাহ তুমি আমার করার দিয়ে যাও, আল্লাহ আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার বাবা বাঁচাই যাও আল্লাহ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। এমনি দোয়াই আল্লাহ এমনি একটু খেজমত করেন, আমার ছেলে আল্লাহ দিলে ভালো। আমার ছেলে খালি মনে মনে খালি আল্লাহর নাম লয়। যারা বেঁচে আছেন তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় এমন শঙ্কা বলে জানান চিকিৎসকরা। 90% বার্ন, 90%, 82, 87 এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুরা। সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট এবং যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি
যে কজনকে বাঁচাতে পারি আমরা সেটা চেষ্টা করি। দুপুরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী, বলেন সর্বোচ্চ উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যারা এখনো জীবিত আছে তাদেরকে সারিয়ে তোলা, কিন্তু সকলেই আশঙ্কামুক্ত নয়। তার মধ্যে যে 13 জন আছে 13 জনের মধ্যে 5-6 জন খুবই ক্রিটিক্যাল। নিহত ও আহতদের দাফন ও চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী, বলেন ক্ষতিপূরণের ব্যবস্থা হবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আমরা যে কোনো দুর্ঘটনায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটা আছে, সেটা আমরা সভা ডাকি, আমরা খুব দ্রুত সভা ডাকবো। সেই সভায় সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুসসালা জামে মসজিদে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হন 37 জন। ঘটনা তদন্তে কাজ করছে 3টি কমিটি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদের ইমাম আব্দুল মালেক নেসারি সহ 15 জনের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মৃত 25 জনের মধ্যে নারায়ণগঞ্জে 13 জনের দাফন হয়েছে। এছাড়া দগ্ধ 7 বছরের শিশু জুবায়ের ও মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেনের মরদেহ কুমিল্লায় দাফন করা হয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেন। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত কারণ উল্লেখ করে মামলাটি দায়ের হয়। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। পরে সেফটি ইঞ্জিনিয়ার জানান, মসজিদের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে মুয়াজ্জিন সাহেব এসে এই সুইচটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। যখন সুইচটা করছে তখন একটা ইগনিশন তৈরি হয়েছে, স্পার্ক তৈরি হয়েছে। এই স্পার্ক তৈরি হওয়ার আগেই ওখানে যে মিথেন গ্যাস বা ন্যাচারাল গ্যাসটা ছিল তার ডিজাইন কনসেন্ট্রেশন এত হাই ছিল, যখন স্পার্কিং তৈরি হয়েছে তখন ইগনিশন হয়েছে। ইগনিশন হওয়া মানে বিশাল একটা আগুন লেগে গেছে। হয়তো এয়ার কন্ডিশনের কোনো ভিতরে যে ড্যামেজ, সেই ড্যামেজ কিছু হয় নাই। স্টিল শুধুমাত্র প্লাস্টিক বাইরে যে আবরণটা রয়েছে হাই টেম্পারেচারে মেল্টিং হয়ে গেছে, প্লাস্টিক যেত, কিন্তু ভিতরে কোনো কিছু এখন ইনটেকই রয়েছে। আমাদের ভিজুয়াল ইন্সপেকশন যেটা দেখা গেছে। সো এয়ার কন্ডিশন বাস্ট হয়েছে বা এয়ার কন্ডিশন আগুন হয়েছে, এটা আমাদের পরিলক্ষিত হয়নি। কোভিড-19 দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু 4,479। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, সংক্রমণের 183তম দিনে দেশের 93টি ল্যাবে 11,354টি নমুনা পরীক্ষায় শনাক্ত আরও 1,592 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,25,157। নতুন 3,423 জন সহ সুস্থ হয়েছেন 2,21,275 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 17 জন। আর এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 16,29,312 জনের। কোভিড ভ্যাকসিন উৎপাদনে 50টি দেশের সাথে অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সবশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় বিজ্ঞানীরা আরও জানান, অন্য যে কোনো দেশের তুলনায় কোভিড ভাইরাস দ্রুত রূপ পরিবর্তন করছে বাংলাদেশে। আদিত্য মামুনের রিপোর্ট। মহামারী প্রতিরোধে বিশ্বব্যাপী বিজ্ঞানীগণ করোনা ভাইরাসের গতি প্রকৃতি ও বিস্তারের রূপ নির্ণয়ের উপর গবেষণা করছেন। পাশাপাশি ভ্যাকসিন এবং নিরাময় ওষুধ উদ্ভাবনের চেষ্টা করছেন। বাংলাদেশেও ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে। এরই সর্বশেষ তথ্য জানাতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এই সংবাদ সম্মেলন। প্রতিবেদনে বলা হয়, 8টি বিভাগ থেকে 300 ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। তাতে সংক্রমণ, রূপ বদলের হার, জিনগত বৈচিত্র্য এবং মানবদেহে এর বিস্তার ক্ষমতা পর্যবেক্ষণ করা হয়েছে। অনেক বড় রিস্ক নিয়ে কিন্তু এই কাজগুলো করেছে এবং সবাইকে আমি কংগ্রেচুলেট করতে চাই যে তারা বাংলাদেশের এই দুঃখের দিনে অনেক বড় কাজ করেছে। পরে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি জানান, 263 ভাইরাস নমুনার জিনোম বিশ্লেষণে দেখা গেছে 737 পয়েন্ট এই অণুজীবটির মিউটেশন হয়। বিশ্বে মিউটেশনের হার যেখানে 7.23, সেখানে বাংলাদেশে এই হার আরও বেশি বলেও জানান তিনি। জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করার জন্য SARS-CoV-2 ভাইরাস এর সর্বমোট 263টি
জিনোম সিকোয়েন্সিং ও ডাটা বিশ্লেষণ করা হয়। এই গবেষণা প্রতিবেদন 50টি দেশে পাঠানো হয়েছে। বিশ্বের যে 5টি প্রতিষ্ঠান জিনোম সিকোয়েন্সিং করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ তার একটি বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। স্পাইক প্রোটিনের জিনে 103টি নিউক্লিওটাইড মিউটেশনের মধ্যে 53টি নন সিনোনিমাস অ্যামিনো অ্যাসিড প্রতিস্থাপন ঘটে, যার মধ্যে 5টি স্বতন্ত্র। এই গবেষক দল সেটা আবিষ্কার করেছেন, যা বিশ্বের আর কোথাও পাওয়া যায়নি। এই প্রতিবেদনটি বিজ্ঞান জার্নালে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন। ডাক্তারদের সাথে আলাপ করেছি, ওনারা যে কাজটি করেছে সেই কাজটি সুন্দরভাবে হয়েছে। এখন রোগী ভালো আছে অনেকাংশে। ওনার ডান দিকের অংশটা এখনো অবসাদ। আশা করি ডাক্তাররাও বলেছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছে যে সময়ের সাথে হয়তো আস্তে আস্তে এটাও ভালো হয়ে যাবে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেল 5টার দিকে কড়া পুলিশ পাহারায় আসাদুল ইসলামকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান সরকারের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জাফর ইমাম 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত 7 দিনের মঞ্জুর করেন। এর আগে আসামি আসাদুলকে আদালতে নিয়ে আসার খবরে আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। এর আগে বেলা 11টার দিকে কারাগার থেকে তাদের প্রথমে সদর হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে র্যাব 15 কক্সবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আসামিরা হলেন পুলিশের উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের আরও বেশি জিজ্ঞাসাবাদের জন্য গত 24 আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের অপর 3 সদস্য বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দদুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর ছিল আগের থেকে, আমরা রিমান্ডে নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা আবার বিজ্ঞ আদালতে আমরা সুপর্দ করব। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এগ্রো প্রসেসিং খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে টেকনোলজি সহ ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনলাইন সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। আধুনিক সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সর্বোপরি প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এই খাতে দ্রুত অগ্রগতি হবে বলে আশা করেন বক্তারা। ইকোসিস্টেমের উন্নতি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশি বিদেশি উদ্যোক্তা সহ দাতা সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন বলেও মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবার খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনে দ্বিতীয় দিনে 11টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রথম দিনে বিক্রি হয় 5টি। সোমবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। দ্বিতীয় দিনে সহসভাপতি পদে মনোনয়ন ফর্ম তুলেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসান। আর সদস্য পদে বিক্রি হয়েছে 10টি ফর্ম। শেষ দিনে বেশি মনোনয়নপত্র বিক্রি হবে বলে মনে করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। কালকে আমাদের জন্য উড বি এ বিজি ডে।
সো হোয়াট এভার ইট ইজ, আমাদের কালকে সকাল 11 থেকে বিকেল 5টা পর্যন্ত আজকে এবং গতকালকে আমরা প্রস্তুত থাকবো। আমাদের অফিস প্রস্তুত থাকবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রস্তুত থাকবে এবং যারা মনোনয়ন বা করতে ইচ্ছুক আশা করি যে কালকে একমাত্র শেষ দিন, কালকে এসে তারা মনোনয়নপত্র ক্রয় করবেন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের উপর মসজিদ কিভাবে হলো, প্রশ্ন প্রধানমন্ত্রীর। মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 25, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস। কোভিডে নতুন মৃত্যু 32, ভ্যাকসিন উৎপাদনে 50 দেশের সাথে অংশীদার হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।